ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরও ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আলাদা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী ৩১টি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২,৮০৫ টাকা। এর আগে ১১ মার্চ শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসেবে ৩৯৪ কোটি ৬০,৭৩,০০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে বিসিবির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। বর্তমানে এসব অ্যাকাউন্টে ৩৩ কোটি ৭৪ লাখ টাকা রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিসিবি ও সরকারের টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলার সময় যেন অর্থ হস্তান্তর বা বেহাত না হতে পারে, এজন্য এসব হিসাব অবরুদ্ধ করা হয়েছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিএনআই প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামে আঘাত করা হয়েছে বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবৃতিতে জানান, বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ইসলাম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত বলে বিবৃতিতে জানান তিনি। শফিকুল আলম জানান, বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতা ও জনপরিচিত ব্যক্তিত্বদের এই সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে তথ্য উপস্থাপনের নীতি তুলসির বক্তব্যে উপেক্ষিত হয়েছে। এ ধরনের মন্তব্য ভয় উস্কে দেয় বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঝুঁকি বাড়ায়। সোমবার এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল কারণ। এদিকে তুলসি গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি খাদের কিনারে ছিল, এখন সেখান থেকে উঠে এসেছে। অর্থনীতি নিয়ে হতাশ হবার কিছু নেই, আগের চেয়ে ভালো অবস্থায় আছে। তিনি বলেন, ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি দেশের জন্য গৌরবের। এতে অনেক অনুন্নত দেশও অনুপ্রাণিত হবে। তারপরেও কোনো সমস্যা হলে সেটা বিবেচনা করা যাবে বলে জানান অর্থ উপদেষ্টা। বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার আসিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে একজন সমাজসেবা কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। বরগুনার শিশুটির সার্বিক বিষয় দেখভাল করতে একজন সমাজসেবা অফিসার নিয়োগের আদেশ দিয়েছে হাইকোর্ট। এতে বরগুনার ডিসি এবং এসপিকে শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। ৪ মার্চ বরগুনায় ৭ম শ্রেণীর এক কিশোরীকে সিজিত নায়না রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে ধর্ষণ করে একদিন পর একটি পার্কে ফেলে রেখে যায়।
এই ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সিজিত রায় সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। পরের দিন স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেয়। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে শাসাতে থাকে আসামিপক্ষ। এরপর 11 মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। পরে তার মরদেহ মেলে বাড়ির পাশের একটি ঝোপে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি হয় আজ। আদেশে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আশ্বাসে বুধবার অপারেশনাল হল্ট কর্মসূচি বাতিল করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে ভবিষ্যতে এনআইডি অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা উঠলে শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির কর্মকর্তা জানান, জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে পাশাপাশি কর্তৃপক্ষের ভরসায় আগামীকালের অপারেশন হল্ট কর্মসূচি বাতিল করা হয়েছে। এর আগে এনআইডি ইসির অধীনে রাখতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছিল কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করে। এই অধ্যাদেশের বিরোধিতা জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। নিয়মিত ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যমুনা রেল সেতু। এখন থেকে সেতুর 2 লাইনেই ট্রেন চলবে। উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য ও মানুষের জীবনের মান উন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। মঙ্গলবার সেতুর উদ্বোধন করে একথা বলেন সচিব। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতোই বাংলাদেশের পাশে আছে তার দেশ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান সবসময় অংশীদার হয়ে থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। যমুনা রেল সেতু এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছে সেখানকার বাসিন্দারা। কারণ আগে যমুনা সেতু পাড়ি দিতে সময় লাগত 20 থেকে 25 মিনিট, আর এখন পাড়ি দিতে লাগবে 2 থেকে 3 মিনিট। নতুন এই সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল 9,734 কোটি টাকা, পরে খরচ বেড়ে হয়েছে 16,781 কোটি টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। দুপুরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মুখপাত্র ফারুক হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন বাস্তবায়ন নিয়ে নিজেদের শঙ্কা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনে বর্তমান সরকার সহযোগিতা করছে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকে। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 জন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়ায় রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় 9 মার্চ রবিবার মন্দিরের জানালার গ্রিল রড কেটে পিতলের গোপাল, নিতাই ও কালী মূর্তি সহ স্বর্ণ ও রূপার অলংকার ও কাঁসা পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়। সকালে চুরির বিষয়টি জানাজানি হলে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও 3 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মূর্তি সহ চুরি হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এদিকে চুরির ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে ঘোষপাড়ার বাসিন্দারা।